নেতাজি সুভাষচন্দ্র বোস সন্ন্যাসী হতে চেয়েছিলেন। স্বামীজির ত্যাগের মন্ত্রে সুভাষের জীবন দলিত হয়ে উঠেছিল যুবা বয়সেই। কলেজে পড়তে পড়তেই মনে তোলপাড় আকুতি আর নয়, এবার বেরিয়ে পড়তে হবে গুরুর সন্ধানে। তার বয়স তখন 17 বছর। তখন একটা অভাবিত ঘটনা ঘটে তার জীবনে। দূর সম্পর্কের এক আত্মীয় যুবক এসেছিলেন কটকে। সুভাষ একদিন গেলেন তার কাছে। যুবকটি ছিলেন স্বামী বিবেকানন্দের ভক্ত। তার টেবিলে রাখা ছিল বিবেকানন্দের লেখা অনেকগুলি বই। সুভাষ বইগুলি পড়তে শুরু করলেন। এক নতুন দিগন্ত খুলে গেল তার সামনে। ধর্মে ধর্মে কোনো ভেদ নেই, দয়া নয়, সেবা, ত্যাগ, ব্রহ্মচর্য, দরিদ্র অবহেলিত মানুষের সেবাই যে পরম কর্তব্য, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না তাঁর। সন্ন্যাসী হওয়ার বাসনা প্রবল হয়ে উঠল তার মনে। কিন্তু সন্ন্যাসী হতে গেলে প্রয়োজন একজন সদ্গুরুর। তিনি শুনেছিলেন উত্তর পশ্চিম ভারতে এমন সন্ন্যাসী আছেন যার প্রকৃত পথের সন্ধান দিতে পারেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন 2 লাইনের লেখা একটি পোস্টকার্ডে চিঠি দিয়ে। উত্তর ভারতের সবকটি তীর্থ তিনি ঘুরলেন। সঙ্গে 2 জন বন্ধু ছিলেন। শুরু হলো পরিব্রাজক সুভাষচন্দ্রের হিমালয় যাত্রা। এ যেন স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করি পরিব্রাজক বেশে আর একজন ভারত পথিকের তীর্থযাত্রা। লক্ষ্মণঝোলা, ঋষিকেশ, হরিদ্বার, গয়া, মথুরা, বৃন্দাবন অনেক তীর্থে ঘুরলেন। বৃন্দাবন হয়ে সুভাষচন্দ্রেরা এলেন বারাণসীতে। সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের 2টি শাখা কেন্দ্র পাশাপাশি অবস্থান করছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, যিনি শ্রীরামকৃষ্ণের প্রিয় রাখাল নামে পরিচিত, যাকে স্বামী বিবেকানন্দ রাজা বলে ডাকতেন। সুভাষচন্দ্র লিখেছেন, বারাণসীতে স্বামী ব্রহ্মানন্দ আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। তিনি আমার বাবা ও পরিবারের অনেককেই চিনতেন। এখানে আমরা কয়েকদিন রইলাম। সেই সময়ে একদিন নিজের মনোগত বাসনা প্রকাশ করে সুভাষ স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস প্রার্থনা করেন। সুভাষের প্রার্থনা শুনে সিদ্ধ সাধক স্বামী ব্রহ্মানন্দ সেই তরুণের তেজদৃপ্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে সম্ভবত অনাগত ভবিষ্যতের এক মহানায়কের আবির্ভাব লগ্নকে প্রত্যক্ষ করেছিলেন। এই ঘটনার অল্পদিন পরে সুভাষচন্দ্রের দেশ সেবা তথা রাজনীতির প্রভাব দেখা যায়। স্বামী ব্রহ্মানন্দের দর্শনে সুভাষচন্দ্র অপার শান্তি পেয়েছিলেন। তাঁর তৃষিত বুকে শান্তি বারিধারা নেমে এসেছিল। বন্ধু দিলীপ কুমার রায়ের দুহাত চেপে ধরে বললেন, ওই রাখাল মহারাজই আমাকে কাশী থেকে ফিরিয়ে পাঠান, বলেন আমাকে দেশের কাজ করতে হবে। সন্ন্যাস জীবন নয়, অন্তরে বৈরাগী থেকে দেশের কাছে তাকে আত্মোৎসর্গ করতে হবে। এই ছিল সুভাষের প্রতি স্বামী ব্রহ্মানন্দের উপদেশ। এ প্রসঙ্গে সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছেন, একদিন বারাণসীর মিশন বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ যখন বসেছিলেন, তখন মহারাজ দেখতে পান একটি ছেলে এসে ঢুকলো। মহারাজ বললেন, জানকীবাবুর ছেলে মনে হচ্ছে, যদি তাই হয় তবে ছেলেটির যেন যথাযথ দেখাশোনা করা হয়। বিকালবেলা মহারাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলে তিনি তাকে গিয়ে ফিরে যাওয়ার উপদেশ দেন এবং বলেন, তাকে তাদের মতো সন্ন্যাস নিতে হবে না। দেশ তার কাছে প্রভূত জিনিস প্রত্যাশা করছে। স্বামীজির বাণী তার অন্তরে অগ্নির স্ফুলিঙ্গের মতো সঞ্চার করেছিল প্রেরণা আর উদ্দীপনা। স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্ম শক্তির কৃপা মনকে দিল শক্তি, ধ্যান সজ্জাত স্থির লক্ষ্যে অবিচলতা আর বৈরাগ্যের আদর্শ। রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, যিনি যুবা সুভাষচন্দ্রকে স্বদেশ সেবার অর্থ নির্দেশ দিয়ে সন্ন্যাস গ্রহণ হতে বিরত করেন ও অমোঘ
আশীর্বাদে জীবন ভূষিত ধন্য করেন। সেই মহাপুরুষের স্মৃতিচারণা করতে গিয়ে সুভাষচন্দ্র পরবর্তীকালে ভাববিহ্বল হয়ে বলেন যে যিনি আশীর্বাদ পেয়েছেন তিনিই জানেন তার যথার্থ। স্বদেশের মুক্তিকল্পে তার সুদীর্ঘ পথ পরিক্রমণ, ব্রহ্মানন্দ আশীর্বাদ ছিল তার সর্বোচ্চ দিক নির্দেশক। অন্তরে যেন অনুরণিত হলো, কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণবীণা। স্বামী বিবেকানন্দেরই এক গুরু ভাইয়ের নির্দেশে সন্ন্যাস গ্রহণের সংকল্প ত্যাগ করে ঘরে ফিরে এলেন সুভাষচন্দ্র। সুভাষচন্দ্রের আজীবন এই আধ্যাত্মিক পিপাসায় তাকে স্বদেশ মুক্তির বিশেষ কর্মযজ্ঞে প্রণোদিত করে ও বিবেকানন্দ ব্রহ্মানন্দ নির্দেশিত পথে প্রিয় লক্ষ্যের উদ্দেশ্যে অগ্রসর হতে অনুপ্রাণিত করে। এও এক অদ্ভুত যোগাযোগ। জয় তু নেতাজি। জয় হিন্দ।